এই সংক্ষিপ্ত সারটি দ্য কারেজ টু বি ডিসলাইকড বইটি সম্পর্কে। এই বইয়ে আপনি শিখবেন কেন আপনার অতীত বা ট্রমা আপনার বর্তমানকে নিয়ন্ত্রণ করে না, কেন আমাদের সমস্ত সমস্যার মূল কারণ হলো মানুষের সাথে আমাদের সম্পর্ক, এবং কিভাবে অন্যের প্রত্যাশার বোঝা মাথা থেকে নামিয়ে ফেলা যায়। আপনি আরও জানবেন কেন নিজেকে দুনিয়ার কেন্দ্রবিন্দু ভাবাটা বন্ধ করা উচিত, এবং কিভাবে অতীত বা ভবিষ্যতের চিন্তা ছেড়ে শুধু বর্তমান মুহূর্তে পুরোপুরি বেঁচে থাকা যায়। বুক বাংলাতে আমরা চেষ্টা করি আপনাদের সামনে বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা সহজ ভাষায় তুলে ধরতে। ভূমিকা: আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের কষ্ট, আমাদের ঘৃণা, আমাদের নিরাপত্তাহীনতা কোথা থেকে আসে? কেন আমরা সবসময় ভাবি লোকেরা আমাদের সম্পর্কে কি ভাববে? তারা কি আমাদের পছন্দ করে নাকি করে না? আর যদি না করে তাহলে কেন করে না? হৃদয় সবসময় এক অদ্ভুত অস্থিরতা থাকে, যেন আমাদের বুকের ওপর কোনো অদৃশ্য বোঝা রাখা আছে। আমরা সুখী হতে চাই, কিন্তু আমরা ভয় পাই যে লোকেরা হয়তো আমাদের প্রত্যাখ্যান করবে, যে আমরা একা হয়ে যাব। এই ভয়টা এত গভীর যে আমরা প্রায়শই নিজের জীবনটাই বাঁচা বন্ধ করে দিই। তবু আমাদের হৃদয়ের কোনো কোণ থেকে এক ক্ষীণ আওয়াজ আসে যে এটা কি সত্যিই আমার জীবন? আমি কি এটার জন্যই জন্মেছিলাম? কল্পনা করুন এক সাধারণ রাতের কথা। এক যুবক তার জীবনের প্রশ্নগুলো নিয়ে পরেশান হয়ে এক দার্শনিকের কাছে যায়। সে জানতে চায় সুখের রহস্যটা কি। আর সেখান থেকেই এমন এক কথোপকথন শুরু হয় যা শুধু সেই ছেলেটার নয়, আমাদের সবার। এই গল্পটা আমাদের এক নতুন চোখ দেয় এটা দেখার জন্য যে কিভাবে আমাদের সমস্যা, আমাদের সম্পর্কের সমস্যা, আমাদের ভয় আসলে আমাদের নিজেদেরই তৈরি করা। আর যখন আমরা এটা বুঝি তখন এটা চমকে দেয়, এটা আমাদের রাগিয়ে দেয়। আর হ্যাঁ, এটা আমাদের ভয়ও পাওয়ায়, কারণ এর মানে হলো আমরাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। কিন্তু একই সাথে এক নতুন আশাও জাগে, কারণ যদি আমরা সমস্যা হই তাহলে সমাধানটাও আমাদের কাছে আছে। তার জন্য আমাদের শুধু একটু সাহস প্রয়োজন। সাহস এটা মেনে নেওয়ার যে অতীত আমাদের সংজ্ঞায়িত করে না, সাহস অন্যের প্রত্যাশা থেকে মুক্ত হওয়ার, আর সবচেয়ে বড় কথা অপছন্দ হওয়ার সাহস। হ্যাঁ, লোকেরা আমাদের সম্পর্কে যা খুশি ভাবুক, আমাদের শুধু নিজের জীবনটা নিজের মতো করে বাঁচতে হবে। কিন্তু এটা এত সহজ নয়, কারণ আমরা সবাই আমাদের পরিচয়, আমাদের মূল্য অন্যের মতামতের সাথে বেঁধে রেখেছি। যেই মুহূর্তে কেউ আমাদের অপছন্দ করে, আমাদের পুরো আত্মবিশ্বাসটাই কেঁপে ওঠে। তখন আমরা ভান করতে শুরু করি, আমরা মুখোশ পরি যাতে লোকেরা আমাদের গ্রহণ করে, আর ধীরে ধীরে আমাদের আসল সত্তাটা কোথাও হারিয়ে যায়। কিন্তু কি হবে যদি আমরা সেই মুখোশটা খুলে ফেলি? কি হবে যদি আমরা সত্যিই আমাদের হৃদয়ের কথা শুনি আর যেমনটা চাই তেমনভাবে বাঁচি, এই ভয় ছাড়া যে কেউ আমাদের পছন্দ করবে কিনা? এটাই এই যাত্রার রোমাঞ্চ। এটা শুধু সুখের খোঁজ নয়, এটা নিজেদের খোঁজ। এটা এমন এক খোঁজ যেখানে আমরা শিখব কিভাবে আমাদের জীবনের স্টিয়ারিংটা নিজের হাতে নিতে হয়, কিভাবে অতীতের ক্ষত থেকে মুক্ত হতে হয়, কিভাবে অন্যের অনুমোদন ছাড়াই সুখী হতে হয়, আর সবচেয়ে বড় কথা, কিভাবে নিজেকে ভালোবাসতে হয়। তাহলে চলুন এই যাত্রায় বেরিয়ে পড়া যাক। অধ্যায় 1, ট্রমাকে অস্বীকার করুন। রাত গভীর হয়ে গিয়েছিল। আকাশের তারারা চুপচাপ জ্বলজ্বল করছিল, যেন পুরো দুনিয়া ঘুমিয়ে পড়েছে। কিন্তু এক যুবক অস্থির ছিল, তার চোখে হাজারো প্রশ্ন ভাসছিল। সে সোজা সেই বৃদ্ধ দার্শনিকের বাড়িতে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই কোনো আনুষ্ঠানিক হ্যালো ছাড়াই সে সোজা একটা প্রশ্ন ছুড়ে দিল, একজন মানুষ কি সত্যিই বদলাতে পারে, নাকি আমরা সব সময় আমাদের অতীতের দাস? দার্শনিক হাসলেন, তার মুখে এক রহস্যময় কামনেস ছিল। তিনি বললেন, এসো, বসো, আমি তোমাকে একটা রহস্য বলতে যাচ্ছি। এমন এক রহস্য যা তোমার পুরো দুনিয়াটাই বদলে দিতে পারে। কিন্তু এর জন্য তোমাকে তোমার পুরনো চিন্তা ভাবনার পদ্ধতিটা ভাঙতে হবে। যুবকটি একটু বিরক্ত হলো। রহস্য? আমাকে পরিষ্কার করে বলুন। আমার শৈশবে যে কষ্ট আমি পেয়েছি, আমার সাথে যে ভুল জিনিসগুলো হয়েছে, সেগুলোই কি আমার জীবনের দিক নির্ধারণ করে? এ কারণেই কি আমি আজ সুখী নই? দার্শনিক একটা গভীর শ্বাস নিল। না, তোমার ট্রমা, তোমার অতীত তোমাকে সংজ্ঞায়িত করে না। যা ঘটেছিল তা অতীতে, কিন্তু তুমি এখনো তার জালে আটকে আছো। তুমি ভাবো যে তোমার রাগ, তোমার দুর্বলতা, তোমার দুঃখ সবই অতীতের ফল। কিন্তু সত্যিটা হলো, তুমি তোমার নিজের গল্পটা লিখছো ঠিক এখন, এই মুহূর্তে। যুবকটি চমকে গেল। আপনি কি বলছেন যে আমার অতীত অপ্রাসঙ্গিক? আমার শৈশবের সেই কষ্টগুলো যা আমার ভেতরে গভীরভাবে গেঁথে আছে, সেগুলোর কোনো মানে নেই? আছে, কিন্তু ততটা নয় যতটা তুমি ভাবছো। দেখো, লোকেরা সবসময় বলে আমি ছোটবেলা থেকেই রাগী, বা আমি নিরাপত্তাহীন কারণ আমি ছোটবেলায় ভালোবাসা পাইনি। কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো যে তুমি রাগ করো কারণ তুমি নির্ধারণ করেছো যে এটাই তোমার কথা বোঝানোর উপায়? তুমি নিরাপত্তাহীন কারণ এটা তোমাকে নিরাপদ বোধ করায়, প্রত্যাশা কম থাকে। যুবকটি বিভ্রান্ত হলো।
তাহলে আমি নিজেই অসুখী হওয়াটা বেঁচে দিই? এটা তো পাগলামি। দার্শনিক মৃদু হাসলেন। হ্যাঁ, শুনতে পাগলামি মনে হচ্ছে, কিন্তু এটাই সত্যি। আমরা সবাই আমাদের লক্ষ্যের জন্য আচরণ বেছে নিই। তোমার ট্রমাটা শুধু একটা অজুহাত। তুমি তোমার অতীতকে ব্যবহার করো বর্তমানে যা তুমি করতে চাও তা করার জন্য। যুবকটি একটু রেগে গেল। তাহলে কি আমি মিথ্যেবাদী? আমি নিজের সম্পর্কে মিথ্যে কথা বলছি? মিথ্যেবাদী নয়, তুমি শুধু তোমার মনের একটা গল্প তৈরি করে নিয়েছো, আর এখন তুমি সেই গল্পের মধ্যেই বাঁচছ। এমন একজন লোকের কথা কল্পনা করো যে বলে যে সে মানুষের সাথে কথা বলতে ভয় পায় কারণ তাকে ছোটবেলায় বুলিং এর সামনা করতে হয়েছিল, কিন্তু বাস্তবে সে ভবিষ্যতে প্রত্যাখ্যান এড়ানোর জন্য এটা এড়িয়ে চলে। এটা ট্রমা নয়, এটা পরিস্থিতি সামলানোর জন্য তার স্বনির্বাচিত উপায়। সে অতীতকে একটা ঢাল হিসেবে ব্যবহার করে। যুবকটি গভীর চিন্তায় পড়ে গেল। তার মনের মধ্যে কিছু স্মৃতি দৌড়ে গেল। কিভাবে সে স্কুলে সবার থেকে আলাদা হয়ে বসতো, কিভাবে সে কোনো বন্ধুর কাছে যেতে ভয় পেত, আর তারপর সে নিজেকে বোঝাতো যে এটাই তার স্বভাব, তার অতীতের কারণে। কিন্তু এটা কি সত্যি ছিল, নাকি সে শুধু নিজেকে একটা নিরাপদ জায়গায় রাখছিল? তখন দার্শনিক তার চোখের দিকে তাকিয়ে বললেন, দেখো, তোমার অতীত গুরুত্বপূর্ণ, কিন্তু এটা তোমাকে আটকে রাখার জন্য নয়, এটা তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু তুমি সেটাকে তোমার পরিচয় বানিয়ে নিয়েছো। আর যতক্ষণ তুমি ভাবতে থাকবে যে আমার সাথে এমন হয়েছিল বলে আমি এমন, ততক্ষণ তুমি কখনোই মুক্ত হতে পারবে না। তার কথা শুনে যুবকটির মুখে এক অদ্ভুত নার্ভাসনেস ছড়িয়ে পড়ল, কারণ প্রথমবার সে অনুভব করলো যে হয়তো সে নিজেই তার নিজের খাঁচাটা তৈরি করেছে। আর যদি তার কাছে সত্যিই কোনো পছন্দ থাকে, তাহলে সে এখনো পর্যন্ত সেই খাঁচায় বাস করছে কেন? দার্শনিক তার কাঁধে একটা হাত রাখলেন। তোমার সাহস প্রয়োজন। সাহস এটা মেনে নেওয়ার যে আজ তুমি যা তার জন্য তুমিই দায়ী। আর এটা ভয়ঙ্কর, কারণ এখন আর কোনো দোষারোপের খেলা থাকবে না। না অতীতের দোষ, না বাবা মায়ের দোষ, না সমাজের দোষ। শুধু তুমি আর তোমার পছন্দ। ঘরে হালকা একটা নীরবতা নেমে আসলো। যুবকটি চোখ বন্ধ করলো। সে একটা গভীর শ্বাস নিল। হয়তো সে এখন সেই দীর্ঘ যাত্রার প্রথম ধাপে দাঁড়িয়েছিল। এমন এক যাত্রা যেখানে তাকে তার নিজের তৈরি করা সীমানা ভাঙতে হবে, আর তাকে এই ভয়েরও সামনা করতে হবে যে যদি সে সত্যিই তার হৃদয়ের কথা শোনে, তাহলে লোকেরা তাকে পছন্দ করবে কিনা। দার্শনিক মৃদুস্বরে বললেন, আসল যাত্রায় তোমাকে স্বাগত। এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি অতীতের ছায়ায় বাঁচতে থাকবে, নাকি সেই আলোর দিকে এগিয়ে যাবে যেখানে তুমি সত্যি বিলং করো। অধ্যায় 2। সমস্ত সমস্যাই আন্তঃব্যক্তিগত সম্পর্কের সমস্যা। সেই ওই পুরনো কাঠের টেবিল, সেই দুটো চেয়ার, আর সেই আবঝালোটা তখনও ঘরে জ্বলছিল। কিন্তু এবার যুবকটির চোখে একটু বেশি কৌতূহল আর একটু বেশি অস্থিরতা ছিল। সে দ্রুত একটা প্রশ্ন ছুড়ে দিল, যদি আমার অতীত আমাকে সংজ্ঞায়িত না করে, তাহলে আমার সমস্যাগুলো কোথা থেকে আসে? আমি কেন সুখী হতে পারি না? দার্শনিক শান্তভাবে তার চায়ের কাপটা তুললেন। তোমার সমস্ত সমস্যার মূল একটাই, আন্তঃব্যক্তিগত সম্পর্ক। তুমি যাই স্ট্রেস, ঈর্ষা, রাগ বা দুঃখ অনুভব করো, তা সবই অন্যদের সাথে তোমার সম্পর্ক থেকে আসে। তোমার সমস্ত সমস্যার চূড়ান্ত মূল কারণ হলো সেটাই। যুবকটি চমকে গেল। তাহলে আমার সমস্ত সমস্যা, তার চাকরি নিয়ে হোক, পরিবার নিয়ে হোক, বা আত্মবিশ্বাস নিয়ে হোক, সবই মানুষের কারণে? একদম। ধীরে ধীরে বললেন, শুধু ভাবো, যদি তুমি এই দুনিয়ায় একা থাকতে, যদি অন্য কোনো মানুষ না থাকতো, তাহলে তোমার নিরাপত্তাহীন হওয়ার প্রয়োজন হতো না। তোমাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হতো না, না কারোর সাথে নিজেকে তুলনা করতে হতো। তোমার সমস্ত দুশ্চিন্তা উবে যেত। তোমার অহংকারও তখনই আহত হয় যখন অন্য কেউ থাকে যার সাথে তুমি তোমার মূল্য তুলনা করতে পারো। যুবকটি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, তাহলে মূলত আমি অন্যদের চোখে ভালো দেখতে চাই, এ কারণেই আমি ভয় পাই আর অসুখী? দার্শনিক তার দিকে গভীরভাবে তাকালেন। হ্যাঁ, তুমি প্রত্যেকটা আবেগ, প্রত্যেকটা আচরণ এই ইচ্ছা দিয়েই চালনা করো যে লোকেরা যেন তোমাকে গ্রহণ করে। তোমার অনুমোদনের ক্ষুধাটা এত গভীর যে তুমি প্রায়শই নিজেকেই ভুলে যাও। এ কারণেই তোমার জীবনে যা যা সমস্যা তুমি দেখো, সেগুলো আসলে সম্পর্কের সমস্যা। যুবকটি একটু আত্মরক্ষামূলক হয়ে উঠল। তাহলে আমি কি ভুল যদি আমি চাই যে লোকেরা আমাকে পছন্দ করুক? তাতে কি কোনো খারাপ কিছু আছে? কিছুই ভুল বা খারাপ নয়, দার্শনিক বললেন। কিন্তু সমস্যাটা তখনই আসে যখন তোমার পুরো সুখটাই অন্যদের মতামতের উপর নির্ভর করতে শুরু করে। ভাবো, যদি কেউ তোমাকে উপেক্ষা করে বা তোমার প্রশংসা না করে, তাহলে তুমি কেন মন খারাপ করো? কারণ তুমি তোমার আত্মমূল্যটা তাদের হাতে তুলে দিয়েছো। এবার যুবকটির মুখটা একটু গম্ভীর হয়ে গেল। সে তার পুরনো অনেক মুহূর্ত মনে করতে শুরু করলো, যখন কেউ তাকে পাত্তা দেয়নি, সে দুঃখী হয়ে গিয়েছিল, অথবা যখন কেউ তার প্রশংসা করেছিল, সে আনন্দে উদ্বেলিত হয়ে গিয়েছিল। বাস্তবে তার অনুভূতিগুলো মানুষের মতামতের অনুযায়ী একটা রোলার কোস্টারে পরিণত হয়েছিল। দার্শনিক একটা গভীর শ্বাস নিলেন আর বললেন, এবার ভাবো, ঈর্ষা কোথা থেকে আসে?
তুমি কারোর ওপর ঈর্ষান্বিত হও কারণ তুমি তুলনা করো। যদি কোনো বন্ধু তোমার চেয়ে বেশি সফল হয়ে যায়, তখন তোমার মনে একটা অস্বস্তি আসে। তোমার মনে হয় তুমি কোথাও পেছনে পড়ে গেছো। আর এই তুলনাটা তখনই সম্ভব যখন অন্য কেউ থাকে। যদি কেউ না থাকতো, তাহলে ঈর্ষাও থাকতো না। যুবকটি ধীরে ধীরে এর গভীরতাটা বুঝতে পারছিল। সে মৃদুস্বরে বলল, তাহলে আমি আমার সমস্ত সুখ আর দুঃখ অন্যদের হাতে তুলে দিয়েছি, আর এ কারণেই আমি সবসময় অস্বস্তিতে থাকি? একদম, এটাই তোমার আসল সমস্যা, দার্শনিক বললেন। তুমি তোমার জীবনের স্টিয়ারিংটা অন্যদের হাতে দিয়ে দিয়েছো, আর যখন কেউ তোমার প্রত্যাশা পূরণ করে না, তখন তোমার মন ভেঙে যায়। তোমার মনে হয় তোমার কোনো মূল্য নেই। অথচ সত্যিটা হলো, তোমার মূল্য শুধু এ কারণেই কারণ তুমি আছো, কারোর অনুমোদন বা প্রত্যাখ্যানের কারণে নয়। এবার যুবকটির মুখটা একটু হালকা আর্দ্রতা চলে এলো, কারণ সে বুঝতে পারল যে সে বছরের পর বছর ধরে এক অদৃশ্য দৌড়ে দৌড়াচ্ছে, যেখানে সে নিজেকে অন্যদের চেয়ে ভালো দেখানোর চেষ্টা করছে, আর যখন সে ব্যর্থ হয়েছে তখন সে নিজেকেই ঘৃণা করেছে। দার্শনিক তার দিকে ঝুঁকে বললেন, কল্পনা করো যদি তুমি এই ভয় ছাড়া বাঁচতে পারতে যে লোকেরা তোমার সম্পর্কে কি ভাববে, তোমার জীবনটা কতটা হালকা আর সুখী হতো। তোমার কোনো প্রতিযোগিতার প্রয়োজন হতো না। তুমি অন্যদের আর নিজেকেও বিচার করা বন্ধ করে দিতে। তুমি শুধু তোমার জীবনটা উপভোগ করতে, যেমন কোনো নিয়ম ছাড়া একটা নাচ। যুবকটি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সে ধীরে ধীরে হাসল। এটা শুনতে খুব ভালো লাগছে, কিন্তু বাস্তবে এটা এত সহজ নয়। আমি কিভাবে উপেক্ষা করব লোকেরা কি ভাবে? আমি কিভাবে নিজেকে তুলনা করা থেকে থামাবো? দার্শনিক তার চোখের দিকে তাকিয়ে বললেন, অনুশীলন, একটু একটু করে। প্রত্যেকবার যখন তোমার মন তুলনা বা অনুমোদনের জন্য চাইবে, তখন নিজেকে জিজ্ঞাসা করো, আমি কি এটা এজন্য করছি যাতে লোকেরা আমাকে পছন্দ করে, নাকি কারণ আমি সত্যি এটা করতে চাই? আর ধীরে ধীরে তুমি অনুভব করবে যে তোমার মন নিজেই বদলাতে শুরু করবে। তুমি অন্যদের প্রত্যাশার শিকল থেকে মুক্তি পেতে শুরু করবে, আর এটাই আসল স্বাধীনতা। যুবকটি একটা লম্বা শ্বাস নিল। এবার তার মুখে হালকা একটা স্বস্তি দেখা যাচ্ছিল। হয়তো প্রথমবার সে সেই স্বাধীনতার এক ঝলক দেখেছিল, যার জন্য তার হৃদয় বছরের পর বছর ধরে আকুল হয়েছিল। আর এখন সে এক নতুন যাত্রার জন্য প্রস্তুত ছিল, যেখানে তাকে নিজের সাথে দেখা করতে হবে, কোনো মুখোশ ছাড়া, কোনো ভয় ছাড়া। অধ্যায় 3, অন্যদের কাজগুলো ফেলে দিন। রাতটা এখন আরো গভীর হয়ে গিয়েছিল। জানালার বাইরে মৃদু বাতাস গাছের ডালপালা নাড়াচ্ছিল, যা ঘরে পৌঁছচ্ছিল। ঘরে সেই একই শান্ত পরিবেশ ছিল, কিন্তু এবার যুবকটির চোখে এক অন্যরকম আভা ছিল। সে একটু বদলে গিয়েছিল। শেষ দুটো কথোপকথন তার মনের অনেক ঘোলাটে কোণায় আলো ফেলেছিল, কিন্তু একটা খুব বড় প্রশ্ন তখনও তার হৃদয়কে খোঁচাচ্ছিল। সে দার্শনিকের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, যদি আমার সমস্যার মূল কারণ হয় নিজেকে অন্যদের সাথে তুলনা করা আর অনুমোদন খোঁজা, তাহলে আমি কিভাবে নিজেকে এসব থেকে বাঁচাবো? আমি কিভাবে মানুষের প্রত্যাশা অনুযায়ী বাঁচা বন্ধ করব? দার্শনিক হালকা হেসে তার দিকে তাকিয়ে বললেন, তোমাকে শুধু একটা কাজ করতে হবে, অন্যদের কাজগুলো তোমার কাঁধ থেকে ফেলে দিতে হবে। যুবকটি একটু বিভ্রান্ত হলো। কাজ? কি বলতে চাইছেন? দার্শনিক চেয়ারে হেলান দিয়ে বললেন, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কাজ থাকে, যেমন পড়াশোনা করা, চাকরি করা, সম্পর্ক বজায় রাখা, নিজের খুশির জন্য প্রচেষ্টা করা। কিন্তু প্রায়শই আমরা অন্য মানুষের কাজগুলো আমাদের মাথায় তুলে নিই। আমরা ভাবতে শুরু করি, লোকেরা আমার সম্পর্কে কি ভাববে, তারা কি আমাকে পছন্দ করবে, আমি কি তাদের হতাশ করে দেব না? কিন্তু এই সবই অন্য মানুষের কাজ। এটা তাদের চিন্তা, তাদের অনুভূতি, তোমার দায়িত্ব নয়। যুবকটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকলো, তারপর সে ধীরে ধীরে বলল, তাহলে যদি কেউ আমাকে অপছন্দ করে, সেটা তাদের কাজ, আমার নয়। একদম, তোমার কাজ হলো তোমার হৃদয়ের কথা শোনা, তোমার নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়া। যদি কেউ তোমাকে বিচার করে, সেটা তাদের কাজ, তোমাকে তা থেকে মুক্ত হতে হবে। এটাই হলো অন্যদের কাজ ফেলে দেওয়া, এটাই তোমাকে ভেতরের শান্তি দেবে। এবার যুবকটি একটু অস্থির হয়ে উঠল। কিন্তু যদি আমি এমনটা করি, তাহলে লোকেরা বলবে আমি স্বার্থপর, তারা কি আমাকে ভুল বুঝবে না? দার্শনিক তার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বললেন, হয়তো তারা এমনটা ভাববে, কিন্তু ভাবো, তাদের প্রত্যাশাগুলো তাদের। তুমি কেন তাদের আশার উপর ভিত্তি করে তোমার জীবন চালাবে? আর এমনিতেও তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনোই সবাইকে খুশি করতে পারবে না। তাই এর চেয়ে ভালো যে তুমি সেটাই করো যেটা তোমার কাছে ঠিক মনে হয়। এটা স্বার্থপরতা নয়, বরং তোমার স্বাধীনতা। যুবকটি তখনও একটু দ্বিধাবন্ধে ছিল। যদি আমি আমার নিজের পথে হাঁটি, তাহলে কি আমার সম্পর্কগুলো ভেঙে যাবে না? লোকেরা কি আমাকে একা ছেড়ে দেবে না? এটাই তোমার সবচেয়ে বড় ভয়, দার্শনিক বললেন। এ কারণেই তুমি অন্যদের কাজ নিজের মাথায় তুলে নাও। তুমি ভাবো, যদি আমি সবার প্রত্যাশা পূরণ করি, তাহলে লোকেরা আমাকে গ্রহণ করবে, ভালোবাসবে।
কিন্তু তুমি ভুলে যাও যে এই প্রক্রিয়ায় তুমি নিজের থেকে দূরে সরে যাচ্ছ, আর তারপর একদিন যখন তুমি আয়নায় তাকাবে তখন তোমার আসল মুখটা কোথাও দেখা যাবে না, শুধু সেই মুখোশটাই দেখা যাবে যেটা তুমি অন্যদের জন্য পড়েছ। এবার যুবকটির মুখে হালকা একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ল। সে সেই সমস্ত মুহূর্ত মনে করতে শুরু করলো যখন সে তার অনুভূতিগুলো চেপে দিয়েছিল, শুধু যাতে কেউ কষ্ট না পায় বা তাকে ভুল না বোঝে। কতবার সে ছোট ছোট কারে নিজেকেই দোষারোপ করেছে, শুধু যাতে কেউ রেগে না যায়। দার্শনিক তার কাঁধে একটা হাত রেখে বললেন, কল্পনা করো যদি তুমি অন্যদের প্রত্যাশা থেকে পুরোপুরি মুক্ত হতে, যদি তোমার কোনো পরোয়া নেয়া থাকতো যে লোকেরা তোমাকে পছন্দ করে কিনা। ভাবো তুমি কতটা হালকা অনুভব করতে। তুমি নিজের খুশির জন্য বাঁচতে পারতে, তুমি রিস্ক নিতে, নতুন কিছু করতে, মজা করতে, হয়তো ভেলও করতে, কিন্তু সেটা তোমার নিজের যাত্রা হতো। তোমাকে কাউকে দোষারোপ করার প্রয়োজন হতো না। আর এটাই চূড়ান্ত পরিণপক্কতা। এবার যুবকটির চোখে একটা হালকা আর্দ্রতা চলে এলো, কারণ সে বুঝতে পারল যে সে এত বছর ধরে নিজেকে অন্যদের প্রত্যাশার শিকলে বেঁধে রেখেছিল, আর হয়তো এ কারণেই সে কখনোই চূড়ান্তভাবে সুখী হয়নি। দার্শনিক হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আর এটাই আসল সাহস। সাহস এটা বলার যে তুমি আমাকে পছন্দ করো বা না করো, আমি আমার হৃদয়ের কথা শুনেই বাঁচব। এটা শুনতে সহজ, কিন্তু করাটা খুব কঠিন, কারণ তোমার এখনো প্রত্যাখ্যানের, একা হয়ে যাওয়ার ভয় আছে। কিন্তু মনে রেখো, যে লোকেরা শুধু তখনই তোমাকে পছন্দ করে যখন তুমি তাদের প্রত্যাশা পূরণ করো, তারা তোমার নয়। তোমার এমন লোকের প্রয়োজন নেই। যে লোকেরা তোমার চারপাশে থাকবে তারা সেই হবে যারা তোমাকে যেমন আছো তেমনই গ্রহণ করবে। আর বিশ্বাস করো, সেটাই চূড়ান্তভাবে সুখী। সেটাই সত্যিকারের সম্পর্ক। এবার ঘরে একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। যুবকটি গভীর চিন্তায় ছিল। প্রথমবার সে বুঝল যে সে এত বছর ধরে নিজেকে অন্যদের প্রত্যাশার শিকলে বেঁধে রেখেছিল, আর হয়তো এ কারণেই সে কখনোই সত্যিকারের সুখী ছিল না। সে ধীরে ধীরে চোখ বন্ধ করল, যেন সে নিজের ভেতরে তাকাচ্ছে। তারপর সে চোখ খুলল আর একটা লম্বা শ্বাস নিল। এবার তার মুখে হালকা একটা শান্তি ছিল। হয়তো সে সিদ্ধান্ত নিয়েছিল যে এখন থেকে সে নিজের জন্য বাঁচবে, লোকেরা যাই ভাবুক না কেন। অধ্যায় 4, দুনিয়ার কেন্দ্রবিন্দু কোথায়? সেই রাতটা যেন এখন পর্যন্ত সবচেয়ে গভীর মনে হচ্ছিল। ঘরের নিস্তব্ধতায় শুধু ঘড়ির টিকটিক শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। শেষ 3টে কথোপকথনের পর যুবকটির মনে হচ্ছিল যেন সে এক অন্য জগতে পৌঁছে গেছে। তার চোখে তখনও প্রশ্ন ছিল, কিন্তু এবার ভয়ের চেয়ে কৌতূহল বেশি ছিল। সে দার্শনিকের দিকে তাকিয়ে বলল, এখন আমি বুঝতে শুরু করেছি যে আমার সমস্যাগুলো নিজেকে অন্যদের সাথে তুলনা করা আর তাদের প্রত্যাশা ও অনুমোদনের ওপর নির্ভর করার কারণে আয়। কিন্তু একটা জিনিস এখনো আমাকে গভীরভাবে পরিশান করে, আমি কেন নিজের সম্পর্কে এত ভাবি? কেন আমার সমস্ত সুখ, সমস্ত দুঃখ আমার চারপাশে ঘরে? আমি কি খুব আত্মকেন্দ্রিক? দার্শনিক তার দিকে গভীরভাবে তাকালেন। তোমার প্রশ্নটা খুব সৎ, আর এখান থেকেই আসল পরিবর্তনটা শুরু হয়। দেখো, আমরা সবাই আমাদের মনে নিজেদেরকে দুনিয়ার কেন্দ্রবিন্দু মনে করি। প্রত্যেকটা আবেগ, প্রত্যেকটা চিন্তা প্রথমে আমাদের নিজেদের সাথে যুক্ত হয়। যেমন, ওরা কি আমাকে পছন্দ করে, বা আমি কি ভালো করেছি? আমাদের পুরো জীবনটা একটা মঞ্চের মতো, আর আমরা অনুভব করি যে আমরা সেই মঞ্চের নায়ক, বাকি সবাই শুধু পার্শ্ব চরিত্র। আর এখান থেকেই সমস্যাগুলো শুরু হয়। যুবকটি একটু অস্বস্তিতে পড়ল। তাহলে আমি স্বার্থপর? দার্শনিক হাসলেন। স্বার্থপরতা একটা স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু যখন তুমি নিজেকেই সবকিছুর কেন্দ্রবিন্দু ভাবতে শুরু করো, তখন তুমি অন্যদের অনুভূতি আর তাদের আলাদা দুনিয়াকে উপেক্ষা করতে শুরু করো। তুমি ধরে নাও যে পুরো ব্রহ্মাণ্ড তোমার সুখ বা দুঃখে জড়িত, অথচ বাস্তবে প্রত্যেকটা মানুষই তার নিজের গল্পের নায়ক। যা তোমার জন্য সবচেয়ে বড় নাটক, তা হয়তো অন্য কারো জীবনে একটা শূন্যও নয়। যুবকটি কিছুক্ষণ ভাবল, তারপর বলল, তাহলে আমার গুরুত্ব ততটা কম যতটা আমি ভাবি? তোমার গুরুত্ব কম নয়, কিন্তু এটা বোঝাটা জরুরি যে তুমি পুরো দুনিয়ার কেন্দ্রবিন্দু নও। প্রত্যেকটা মানুষই নিজের মধ্যে এক একটা কেন্দ্র। যখন তুমি অন্যদের দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো, তখন তুমি তোমার অহংকার থেকে বেরিয়ে আসো। তখন তুমি এক সত্যিকারের সম্প্রদায়ের অনুভূতি পাও, আর এখান থেকেই তুমি সেই বিলঙ্গিংনেস পাও যা তোমার হৃদয় বছরের পর বছর ধরে খুঁজছিল। এবার যুবকটির মুখে হালকা একটা অস্থিরতা ফিরে এলো।
কারণ সে বলল, সম্প্রদায়ের অনুভূতি, এই ধারণাটা একটু বিমূর্ত মনে হচ্ছে। এর মানে কি আমি নিজেকে ভুলে যাব বা সবার জন্য বাঁচতে শুরু করব? দার্শনিক হাসলেন আর বললেন, না, এর মানে হলো নিজেকে অন্যদের সাথে যুক্ত করা। এটা বোঝা যে তুমি একা নও, তোমার কাজগুলো শুধু তোমাকেই নয়, পুরো সম্প্রদায়কে প্রভাবিত করে। তুমি অন্যদের বিচার করা বন্ধ করে দাও, তুমি নিজেকে অন্যদের চেয়ে বড় বা ছোট মনে করা বন্ধ করে দাও। শুধু অনুভব করো যে আমরা সবাই একই বাস্তুতন্ত্রের অংশ। যেমন একটা বাগানে বিভিন্ন ফুল থাকে, ঠিক সেইভাবেই আমরাও এই দুনিয়ায়। প্রত্যেকেরই নিজের রং, নিজের সুগন্ধ আছে। কারোর সাথে প্রতিযোগিতা করার প্রয়োজন নেই। যুবকটি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর সে ধীরে ধীরে বলল, তাহলে আমি যত বেশি নিজের উপর ফোকাস করি তত বেশি আমি বিচ্ছিন্ন বোধ করি। আর যখন আমি অন্যদের কথা ভাবি, তাদের আবেগ অনুভব করি, তখনই আমি একটা সংযোগ পাই। একদম। যখন তুমি নিজের সীমাবদ্ধতা আর অপূর্ণতাকে গ্রহণ করো, তখন তুমি অন্যদেরকেও সেইভাবে গ্রহণ করতে পারো। তোমাকে কাউকেই বিচার করার প্রয়োজন হয় না। তুমি তাদের ওপর ঈর্ষান্বিত হও না, না তোমার অহংকার সংঘর্ষ লিপ্ত হয়। শুধু একটা স্বাভাবিক মানবিক সংযোগ থাকে, যেখানে তুমি স্বাভাবিকভাবেই বিলং করো। এবার যুবকটির চোখে হালকা একটা আর্দ্রতা চলে এলো, কারণ প্রথমবার সে অনুভব করল যে হয়তো সে এখন পর্যন্ত তার বিলঙ্গিংনেস ভুল জায়গায় খুঁজছিল। সে অন্যদের অনুমোদনে, তাদের লাইক কমেন্টে নিজের জন্য একটা জায়গা খুঁজতে থেকেছে। অথচ সত্যিকারের বিলঙ্গিংনেস তখনই আসে যখন তুমি অন্যদেরকে তোমার সমান হিসেবে দেখো, উপরে বা নিচে নয়। তখন দার্শনিক শান্ত কণ্ঠে বললেন, এই যাত্রাটা সহজ নয়। তোমার মন বারবার ভাববে, লোকেরা কি আমাকে পছন্দ করবে? কিন্তু প্রত্যেকবার তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে তোমার খুশি তোমার হাতে। তোমার কারো হাততালির প্রয়োজন নেই। তুমি তোমার নিজের তালে নাচতে পারো, কেউ দেখুক বা না দেখুক। এবার যুবকটির মুখে হালকা হাসি ছিল, যেন তার চোখের সামনে এক নতুন দিগন্ত খুলে গেছে। এমন এক দুনিয়া যেখানে সে তার অহংকারের কেন্দ্র থেকে বেরিয়ে অন্যদের সাথে যুক্ত হতে পারে, যেখানে কোনো তুলনা নেই, কোনো অনুমোদনের ক্ষুধা নেই, শুধু একটা সংযোগ, বিলঙ্গিংনেস আর এক খাঁটি খুশি যা কোনো বাহ্যিক বৈধতার উপর নির্ভর করে না। সে একটা গভীর শ্বাস নিল আর দার্শনিকের চোখের দিকে তাকিয়ে বলল, মেবি প্রথমবার আমি অনুভব করছি যে আমি সত্যি মুক্ত হতে পারি, আর মেবি প্রথমবার আমি সত্যি কিছু প্রমাণ না করেই বিলং করতে পারি। দার্শনিক মাথা নাড়লেন আর বললেন, এটাই আসল যাত্রা। নিজের কেন্দ্র থেকে বেরিয়ে সেই বড় দুনিয়ার অংশ হয়ে যাওয়া, আর সেটাই তোমাকে সেই শান্তি দেবে যা তুমি এখন পর্যন্ত অন্যদের চোখে খুঁজছিলে। অধ্যায় 5, এখানে এবং এখন পুরোপুরি বাঁচা। রাতটা এখন তার শেষ প্রহরে ছিল। বাইরের ঠান্ডা বাতাস ঘরে পৌঁছচ্ছিল। দুজন এতক্ষণে অনেক কথা বলেছে, অতীত, সম্পর্ক, অহংকার, স্বাধীনতা নিয়ে। কিন্তু এখন যুবকটির হৃদয়ে আরেকটা প্রশ্ন প্রতিধ্বনিত হচ্ছিল, এমন একটা প্রশ্ন যা হয়তো সবার চেয়ে বড় ছিল। সে দার্শনিকের দিকে একটু দ্বিধার সাথে বলল, যদিও আমি ধরে নিই যে অতীত আমাকে নিয়ন্ত্রণ করে না, যে আমি অন্যদের প্রত্যাশা থেকে মুক্ত হতে পারি, আর যে আমি অহংকার ছেড়ে বিলং করতে পারি, তবুও একটা জিনিস আছে যা আমাকে খুব ভয় পাওয়ায়, আর সেটা হলো ভবিষ্যৎ। আমি ভয় পাই কাল কি হবে, যদি আমি ব্যর্থ হই, যদি আমি চেষ্টা করি আর সবাই আমাকে প্রত্যাখ্যান করে, আমি কি আবার ভেঙে যাব? দার্শনিক তার দিকে এমনভাবে তাকালেন যেন তিনি তার চোখের ভিতর দিয়ে দেখছেন। তারপর তিনি বললেন, তোমার সবচেয়ে বড় ভয় হলো অনিশ্চয়তা। তুমি ভাবো যে যদি তুমি তোমার আরামের জায়গা থেকে পা বাড়াও, তাহলে তুমি হয়তো পড়ে যাবে, আর এই কারণেই তুমি ভবিষ্যতের টেনশনে বর্তমানকে বাঁচতে ভুলে যাও। যুবকটি কিছুক্ষণ চুপ থাকলো, তারপর বলল, হ্যাঁ, হয়তো আমি আমার ভবিষ্যৎ নিয়ে এতটাই ভয় পাই যে আজকের দিনটাও ঠিকমতো উপভোগ করতে পারি না। সারাক্ষণ মনে হয় যেন কিছু একটা অনুপস্থিত, কিছু বড় হওয়া উচিত, আর যখন সেটা হয় না তখন আমি হতাশ হয়ে যাই। দার্শনিক ধীরে ধীরে হাসলেন। দেখো, খুশি ভবিষ্যতে নেই,
এটা আজ এই মুহূর্তে আছে। তুমি ভাবো যে যখন আমার সেই চাকরিটা হবে তখন আমি সুখী হব, বা যখন লোকেরা আমার প্রশংসা করবে তখন আমি পরিপূর্ণ বোধ করব। কিন্তু সত্যিটা হলো, যখন তুমি সেই সব কিছু পেয়েও যাবে তখন তোমার মন একটা নতুন লক্ষ্য নির্ধারণ করবে আর তুমি আবার সেই একই দৌড়ে দৌড়াতে শুরু করবে। এবার যুবকটির চোখে হালকা একটা আর্দ্রতা এলো, কারণ সে সেই সমস্ত দিনের কথা মনে করতে শুরু করলো যখন সে তার অর্জনের একটা তালিকা বানাতো এই আশায় যে একদিন এটা সম্পূর্ণ হবে আর সে সুখী হবে। কিন্তু সেই দিনটা কখনোই আসেনি, আর প্রত্যেকবার তালিকায় শুধু অন্য কিছু যোগ হয়ে যেত। দার্শনিক তার দিকে ঝুঁকে বললেন, তোমাকে বুঝতে হবে যে জীবনটা কোনো ম্যারাথন নয়, এটা একটা নাচ। নাচে কোনো গন্তব্য থাকে না, তোমাকে শুধু প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা তাল অনুভব করতে হয়। তুমি ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত থাকো যে আজকের নাচটা মিস করে যাও, আর তারপর একদিন যখন তুমি পেছন ফিরে তাকাবে তখন শুধু অনুশোচনা থাকবে যে ইস, যদি আমি সেই সময়টা পুরোপুরি বাঁচতাম। যুবকটি মৃদু স্বরে জিজ্ঞাসা করল, তাহলে আমি কি করব? আমি কিভাবে নিজেকে এই মুহূর্তে নিয়ে আসব? আমি কিভাবে নিজেকে বোঝাবো যে এই মুহূর্তটাই সবচেয়ে মূল্যবান? দার্শনিক বললেন, প্রতিদিন সকালে যখন তুমি ঘুম থেকে উঠবে তখন নিজেকে বলো, আমি আজ পুরোপুরি বাঁচার সিদ্ধান্ত নিচ্ছি। আর প্রত্যেকবার যখন তোমার মন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে শুরু করবে তখন তাকে আলতো করে এই মুহূর্তে ফিরিয়ে আনো। তোমার চারপাশে দেখো, বাতাস অনুভব করো, তোমার হৃৎস্পন্দন শোনো। এটাই জীবন। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা শুধু তোমার ভ্রম, বাস্তব শুধু এই মুহূর্তটাই, এখানে এবং এখন। এবার যুবকটি একটু হাসল। এটা শুনতে খুব সহজ, কিন্তু প্র্যাকটিস করাটা কঠিন হবে, কারণ আমার মন বারবার ভবিষ্যতের দিকে দৌড়াবে। হ্যাঁ, দৌড়াবে, আর প্রত্যেকবার তোমাকে তাকে ফিরিয়ে আনতে হবে। এটা কোনো একদিনের সমাধান নয়, এটা মাইন্ডফুলনেসের এক আজীবনের অনুশীলন। বর্তমানে থেকে সিদ্ধান্ত নেওয়া, নিজের মূল্যবোধের অনুযায়ী বাঁচা। আর এই সাহসটাও তখনই আসবে যখন তুমি মেনে নেবে যে জীবনটা স্বভাবতই অনিশ্চিত। কাল কি হবে তা তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, তুমি শুধু তোমার আজকের দিনটা পুরিতরা বাঁচতে পারো। এবার যুবকটির চোখে একটু আর্দ্রতা ছিল, কিন্তু তাতে একটা শান্তিও ছিল, যেন সে সেই চাবিটা খুঁজে পেয়েছে যার জন্য সে বছরের পর বছর ধরে অপেক্ষা করছিল। সে দার্শনিকের দিকে তাকিয়ে বলল, তাহলে এর মানে হলো আমাকে শুধু প্রতিদিন সকালে উঠে নিজেকে বলতে হবে, আজ আমি পুরিতরা বাঁচব, মানুষের মতামত থেকে মুক্ত হয়ে, ভবিষ্যতের দুশ্চিন্তা থেকে, অতীতের অপরাধ বোধ থেকে, আর শুধু এই নাচটা উপভোগ করব। এটাই কি খুশি? দার্শনিক হালকা হেসে তার চোখের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, এটাই খুশি। তোমার জীবনটা একটা ডান্স ফ্লোর। লোকেরা আসবে, কেউ যাবে, কেউ হাততালি দেবে, কেউ চুপচাপ দেখবে, কিন্তু আসল বিষয় হলো তোমাকে তোমার মন থেকে পুরোপুরি নাচতে হবে। আর যখন তুমি সেটা করতে পারবে তখন তোমার কোনো বাহ্যিক অনুমোদনের প্রয়োজন হবে না, তুমি নিজেই নিজের হাততালি হয়ে উঠবে। এবার ঘরে এক স্বর্গীয় নীরবতা নেমে এলো। যুবকটি একটা গভীর শ্বাস নিয়ে উঠে দাঁড়ালো। তার চোখে এক নতুন আভা ছিল, যেন সে সত্যি সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে তার নিজের জীবনের নায়ক হয়ে উঠবে, কোনো স্ক্রিপ্ট ছাড়া, কোনো ভয় ছাড়া। সে শুধু সেই ডান্স ফ্লোরে তার নিজের তালে নাচবে। আর হয়তো এটাই সেই স্বাধীনতা যা সে সবসময় খুঁজছিল। উপসংহার, তাহলে এখন যখন এই পুরো কথোপকথনটা শেষ হচ্ছে, শুধু কল্পনা করুন এক দীর্ঘ যাত্রার কথা, যেখানে আপনি আপনার সমস্ত ভয়, আপনার অতীত, আপনার নিরাপত্তাহীনতার সম্মুখীন হয়েছেন, যেখানে আপনি শিখেছেন যে খুশি অন্যদের চোখে নয়, বরং আপনার নিজের হৃদয় লুকিয়ে থাকে, যেখানে আপনি শিখেছেন যে আপনার অতীতের কোনো গল্পই আপনার স্বাধীনতাকে বাঁধতে পারে না, যেখানে আপনি বুঝতে পেরেছেন যে লোকেরা আপনাকে পছন্দ করুক বা অপছন্দ করুক সেটা তাদের কাজ, আপনার নয়। এবার ভাবুন, যখন আপনি অন্যদের প্রত্যাশা থেকে মুক্ত পান তখন কতটা হালকা লাগে। যখন আপনি তুলনা ছেড়ে শুধু আপনার যাত্রার উপর ফোকাস করেন, আর যখন আপনি বোঝেন যে আপনার জীবনটা কোনো দৌড় নয়, বরং একটা নাচ যা আপনাকে প্রতিদিন আপনার নিজের সঙ্গীতে উপভোগ করতে হবে। তাহলে পরের বার যখন আপনার মন বলবে, লোকেরা কি আমাকে পছন্দ করবে, আমি কি ব্যর্থ হব না, আমি কি যথেষ্ট, তখন শুধু একটা গভীর শ্বাস নিন আর বলুন, আমি এখানে আছি, আমি এখন আছি, আর এই মুহূর্তটাই সবকিছু। আমি নিজের জন্য নাচব, কারো হাততালির জন্য নয়। এটাই হলো অপছন্দ হওয়ার সাহস, বা দ্য কারেজ টু বি ডিসলাইকড। এটাই নিজেকে পুরোপুরি গ্রহণ করে নিজের শর্তে জীবন বাঁচার আসল সাহস।
আর এই সুন্দর চিন্তার সাথেই আমি আপনাকে বিদায় জানাচ্ছি। আমি আশা করি এই যাত্রাটা আপনাকে ততটাই স্বচ্ছতা আর স্বাধীনতা দেবে যতটা এই যুবকটি খুঁজে পেয়েছে। তাহলে আজ থেকে আপনার হৃদয়ের কথা শুনুন আর শুধু বাঁচুন পুরোপুরি, কোনো ভয় ছাড়া, কোনো মুখোশ ছাড়া। ধন্যবাদ। এই ছিল দ্য কারেজ টু বি ডিসলাইকড বইয়ের মূল শিক্ষা। আরও বইয়ের সংক্ষিপ্তসার পেতে চোখ রাখুন বুক বাংলাতে।